বাহিরে কে যেন ডাকছে। তামুর বাপ, তুই বাইতাছস? তৈমুর খাবার টেবিল ছেড়ে উঠে বাহিরের দিকে যায়। জায়ান যেন এরকম কিছুই চেয়েছিল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা জেসির সম্মুখে দাঁড়িয়ে দারাজ গলায় জায়ান বলল, তোমার কোনো কমন সেন্স নেই? এভাবে বড়দের সামনে সিন ক্রিয়েট করা ঠিক হয়েছে তোমার? তোমাকে বুঝতে হবে তুমি কোনো বাচ্চা মেয়ে নও জেসি। পরিস্থিতি বুঝতে হবে। সবচেয়ে বড় কথা, এটা আমার শ্বশুরবাড়ি। কোনো বাবা মা তার মেয়ের জামাইয়ের সাথে অন্য মেয়েকে ভালো চোখে দেখবে না। ইনফ্যাক্ট দেখা উচিত নয়। ভবিষ্যতে এরকম পরিস্থিতিতে যেন আমাকে না পড়তে হয়। জেসি ভীতু গলায় বলল, জায়ান, তুমি জানো না গতকাল রাতে আমার সাথে কি হয়েছে? জায়ান রাগ নিয়ে বলো, শুনি কি হয়েছে তোমার সাথে? জায়ান, আমাকে জঙ্গলের মতো ফেলে আসা হয়েছে। শুধু তাই নয়, পদ্ম মুখের কথা কেড়ে নিয়ে বলো, তুমি কি এখন জঙ্গল থেকে বের হয়ে আসলে নাকি? কি হলো বলো? জেসি মাথা নাড়িয়ে না বোঝায়, পরক্ষণেই আবার বলে, জায়ান, আমার সাথে এরকমটাই হয়েছে, কিন্তু সকালবেলা নিজেকে রুমে দেখে আমিও খুব অবাক হয়েছি। জেসি, তোমার মন করা গল্প শেষ হলে খেতে আসো প্লিজ, সবাই অপেক্ষা করছে। জায়ান সবাইকে খেতে বলে, নিজেও খেতে বসে। পদ্ম নিচু গলায় জেসিকে বলো, আমার বরের দিকে কুনজর দিলে এর চেয়েও বড় কিছু হবে তোমার সাথে। তাই ভালোই ভালোই বলছি, বন্ধুর মতো থাকো। জেসির আগে ফুঁসছে, তখন পদ্ম জেসির হাত ধরে নিয়ে বসায় খাবার খাওয়ার জন্য। সবাই খাচ্ছে, কিন্তু জেসি খাচ্ছে না বলে অনিতা বলো, আপু খাও না কেন, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। সকালের নাস্তা হিসেবে ভুনা খিচুড়ি, গরুর গোস্ত আর ডিম ভুনা তৈরি করা হয়েছে। সবাই খুব তৃপ্তি ভরেই খাচ্ছে। জায়ান রাগ করবে বলে জেসি খাওয়া শুরু করলো। জেসির সাথে জায়ানের দেখাটা আকস্মিক একদিন হয়। বেখেয়ালিভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল জায়ান। আচমকা কোথা থেকে যেন একটা বাইক এসে অ্যাক্সিডেন্ট করে জায়ানকে। ফলস্বরূপ ছিটকে রাস্তার মাঝ বরাবর পড়ে জায়ান। এর সাথে সাথে অন্য একটা মালামাল ট্রাক চলে আসে। সেদিন জেসি না থাকলে ট্রাকটা পিষেই ফেলতো জায়ানকে। আল্লাহ তাআলার রহমত ছিল বলে সেদিন জেসি মুশকিল আসান হয়ে আসে জায়ানের। কাউকে রাস্তার মাঝপথে পড়ে থাকতে দেখে জেসি প্রাইভেট কার থেকে দৌড়ে যায় রাস্তার মাঝে। এক প্রকার টেনে হিঁচড়ে রাস্তার বাম পাশে জায়ানকে টেনে আনে জেসি। তারপর জেসির গাড়ির ড্রাইভার দৌড়ে আসে। জেসি ড্রাইভারকে বলে, চাচা দ্রুত লোকটাকে গাড়িতে তুলে নিন, হসপিটালে নিতে হবে, প্রচুর ব্লিডিং হয়েছে, বেশি সময় নিলে বাঁচা মুশকিল হয়ে যাবে। কিন্তু মামুনি, এরকম অজানা একটা ছেলেকে গাড়িতে করে নেওয়ার কি ঠিক হবে? একবার স্যারকে কল করে জিজ্ঞেস করে নিই। জেসি তখন খুব রেগে যায়। রেগে গিয়ে উল্টোপাল্টা বলে দেয় ড্রাইভার রামিমকে। কথাগুলো ছিল একরকম, ড্রাইভারের মতো থাকো, একটা মানুষ মরে যাচ্ছে আর তুমি আছো তোমার স্যারের পারমিশন নিয়ে। আমি বলছি, এইটুকু কি যথেষ্ট নয়? এরকম হলে আব্বুকে বলে তোমাকে বিদায় করে দেব। আজকে শেষবারের মতো তোমাকে একটা সুযোগ দিচ্ছি। জেসি রেগে গেলে খুব ভয়ানক কিছু করে বসে। রামিম খুব ভালোভাবে জানে, তাই এর কথা না বাড়িয়ে আহত ছেলেটিকে গাড়িতে তুলে দেয়। তারপর হসপিটালের দিকে রওনা হয়। তারপর কাছাকাছি ঢাকা হসপিটাল থাকায় ঢাকা হসপিটালে নিয়ে যায় জায়ানকে। জায়ানকে দেখে ডাক্তার জানান প্রচুর ব্লিডিং হয়েছে, যার কারণে ব্লাড লাগবে। জেসি তখন জিজ্ঞাসা করলো, ডাক্তার ব্লাড গ্রুপ কি? ও পজিটিভ। ডাক্তার, আমারও পজিটিভ, আমার থেকে নিয়ে নিন। আসুন, কিছু টেস্ট করতে হবে। জি চলুন। ড্রাইভার রামিম সেখানে দাঁড়িয়েছিল। জেসি ব্লাড দিবে বলে তৎক্ষণাৎ তার স্যারকে কল করে জানায় যে জেসি অচেনা একটা ছেলেকে নিজের ব্লাড দিচ্ছে। এদিকে জেসির কিছু টেস্টের পর ডাক্তার জানায় ব্লাড দেওয়ার রিস্ক হয়ে যাবে জেসির জন্য। জেসির তোয়াক্কা না করে বলো, আমি এই রিস্কটা নিব ডাক্তার, আপনি ব্লাড দেওয়ার ব্যবস্থা করুন। এক পেশেন্টকে বাঁচাতে আরেক পেশেন্টকে মারতে পারি না আমরা। আপনি বুঝতে পারছেন না, অন্য কাউকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ব্লাড নেই আপনার শরীরে। আমি স্বইচ্ছায় দিতে চাইছি, তাই আপনি দিবেন, ব্যাস। ডাক্তার এক হাতের ভাঁজে অন্য হাত রেখে বলো, আপনি কি আমাকে কোনোভাবে হুমকি দিচ্ছেন? না, আপনার আচরণে তাই প্রকাশ পাচ্ছে। এরকম কোনো মনোভাব পোষণ করে থাকলে আপনি আসতে পারেন, আর হ্যাঁ, যাওয়ার সময় দরজা বন্ধ করে যাবেন। তারপর ডাক্তার আয়েশ ভঙ্গিতে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে। জেসির আগে ফুঁসতে ফুঁসতে বলো, আপনি জানেন আমি কে? আমার একটা কলে আপনি এই ঘুম ছাড়া হতে বাধ্য। ডাক্তার খানিক হেসে বলো, আপনি নিজেই তো জানেন না আপনি কে, লোকে কিভাবে জানবে? জেসি ডাক্তারের টেবিল থেকে বুকমার্কটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আপনি একজন ডাক্তার হয়ে মশকরা করছেন আমার সাথে? ডাক্তার জিসান আজকে অতিরিক্ত পরিমাণে ক্লান্ত আছে, যার দরুন চেয়ারে মাথা হেলান দিয়ে রেখেছে। জেসির কথাগুলো যেন আরও মাথা ধরিয়ে দিচ্ছে, তাই বলো, আচ্ছা চলুন। যেতে যেতে জিসান জিজ্ঞাসা করলো, পেশেন্ট কি হয় আপনার? জেসি সহজভাবে উত্তর দেয়, কিছুই না। এতে করে খুব চমকায় জিসান। অচেনা একটা ছেলেকে ব্লাড দিতে এত পাগলামি কেউ করে? পাগলি মেয়ে একটা।
ঘণ্টাখানেক পর ব্লাড দিয়ে নেতিয়ে পড়ে জেসি। ডাক্তার তো আগে বলেছিল জিসান জেসিকে একটা ইঞ্জেকশন পুশ করে দেয় আর নার্সকে বলে জ্ঞান ফিরলে তাকে যেন খবর দেওয়া হয়। এর কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে ছুটে আসে রফিক। মেয়ের এই অবস্থা দেখে চিন্তিত হয়ে চেয়ারে বসে পড়ে। তারপরে অ্যাক্সিডেন্ট হওয়া ছেলেটাকে দেখতে চায়। নার্স পাশের রুমে দেখিয়ে দেয়। রফিক দরজার সাদা পর্দা বেদ করে ভিতরে ঢুকে গিয়ে যাকে দেখতে পায় পিলে চমকে ওঠে। 2 মাস হলো পদ্ম জায়ানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। নিজেকে এই নিদারুণ কষ্ট থেকে রেহাই দিতে টিউশন করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে জায়ান। আর তাই 2টো টিউশনই, তার মধ্যে একটা হলো জেসির ছোট যারা। এই 1.5 মাসে কখনো জায়ানের সাথে দেখা হয়নি জেসির, তাই তারা অপরিচিত। রফিক ড্রাইভার রামিমকে দিয়ে খবর পাঠায় জায়ানদের বাসায়। তারপর মেয়ের কাছে এসে বসে। এরপর জেসির জ্ঞান ফিরে আসে। তখন বাবার থেকে জানতে পারে জায়ান যারা টিচার। জেসিকে 1 দিন পর রিলিজ করে দেয় ডাক্তার, কিন্তু জায়ানকে 13 দিন কাটাতে হয় হসপিটালে। মাথা ফেটে গেছে অনেকটা, যার ফলে 9টা সেলাই দিতে হয়েছে। পায়ে কিছু ইনজুরি হয়েছে। জেসি নিজের জীবন বিপন্ন রেখে ব্লাড দিয়েছে জেনে জান্নাত আর এরশাদ অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। জেসি তখন বলে, আন্টি আঙ্কেল এভাবে বলবেন না প্লিজ, মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। তাছাড়া ওনার কিছু হয়ে গেলে আমার বোনকে পড়াতো, বলেন তো। শেষের কথাটা হেসে বলল জেসি। জান্নাত চোখের পানি ছেড়ে দেয়। জেসি সান্ত্বনা দিয়ে বলো, আন্টি আপনার ছেলে এখন বিপদমুক্ত, আপনি প্লিজ এভাবে কাঁদবেন না। এরপর চোখের পানি মুছে দেয়। জান্নাত চুমু এঁকে দেয় জেসির কপালে। এতে জেসিও কেঁদে দেয়। মায়ের কথা মনে পড়ে যায় তার। এরপর থেকে 2 পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। জায়ান আর জেসির মতো বন্ধুত্ব গড়ে ওঠে। জেসির সাথে হাসি ঠাট্টায় করে নিজেকে ডিপ্রেশন অনেকটা দূর করে। সবাই নদীর তীরে হাঁটতে বের হয়েছে। হাঁটতে হাঁটতে নৌকার কাছে আসে। তখন পদ্ম বলো, চলো সবাই নৌকা ভ্রমণ করি। পদ্মর নৌকা ভ্রমণ খুব পছন্দ, তাই সবাই নৌকায় চড়ে বসে। পদ্ম নৌকার মাথায় বসতে পছন্দ করে, তাই দৌড়ে গিয়ে জেসির আগে বসতে যায়। ফলস্বরূপ নৌকা নদীর মাঝখানে চলে যায়। এদিকে জেসি পা সামনে রেখে দেয়, যার ফলে পদ্ম নিজেকে সামলাতে না পেরে নৌকা থেকে পড়ে যায়। জায়ান দিকপাশ না ভেবে নৌকা থেকে লাফ দেয়। 2 মিনিটের মাথায় পদ্ম উঠে আসলেও জায়ানের কোনো হদিস নেই। পদ্ম উঠে জানতে পারলো জায়ানের কথা। এই কয়েক মিনিটের মতো কি হয়ে গেল। বাকিরা সবাই তাজ্জব বনে গেল। পদ্ম হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, কাকা ওনাকে খুঁজে বের করুন, উনি সাঁতার জানেন না। মাঝে ইব্রাহিম দ্রুত পানিতে নেমে খুঁজতে থাকে। এদিকে পদ্ম খুঁজে বেরোচ্ছে। জেসি দপ করে নৌকায় বসে পড়ল। অনিতা, জামিয়া, অর্পিতা চিৎকার করে কাঁদতে শুরু করে। পাশে একটা ছোট বাজার আছে। এরকম চিৎকার চেঁচামেচি শুনে মানুষজন দৌড়ে আসে। তারপর 5-6 জন যুবক ছেলে পানিতে নেমে খুঁজতে থাকে। ইব্রাহিমকে পানির নিচ থেকে হাত নাড়াতে দেখে সবাই ওখানে গিয়ে ডুব দেয়। ডুব দিয়ে অবশেষে আল্লাহ তাআলার রহমতে খুঁজে পেতে সক্ষম হয় জানকে। তারপর সবাই মিলে ধরে তীরে এনে বালিশে শুয়ে দেয়। পাশেই বালুর গদি রয়েছে, যার কারণে নদীর তীর থেকে শুরু করে নদীর অনেকটা স্থান জুড়ে বালিতে ভরে আছে। পদ্ম ওড়নাটা শরীরে ভালো করে জড়িয়ে নেয়। তারপর পানি থেকে উঠে এসে জায়ানকে ডাকতে থাকে। পাশে সবাই ডাকছে, কিন্তু জায়ানের কোনো সাড়া শব্দ নেই। জামিলা বলো, পানি থেকে তোলার পর উপর করে দেখতে হয় শ্বাস প্রশ্বাস আছে কিনা। রেশমা বলো, নাম ধরে ডাক দিয়েও দেখা যেতে পারে তিনি সাড়া দেন কিনা। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়ার কষ্টকর হয়, তাহলে খেয়াল করতে হবে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এর জন্য আঙুল দিয়ে মুখের মধ্যে কাদামাটি থাকলে তা বের করে দিতে হবে। তারপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে বুকে ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। অনিতা কাঁদতে কাঁদতে বলো, ভাবিমণি তুমি নাকে হাত দিয়ে চেপে ধরে ভাইয়ের মুখে মুখ লাগাও। এ অবস্থায় জোরে শ্বাস নিলে ভাইয়ের মুখে মুখ লাগিয়ে শ্বাস নিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ভাইয়ের পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে বোঝা যাবে যে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ভাইয়ে নিজে নিজে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালাতে হবে। সুমন প্রথমে বুকে চাপ দেয় স্পন্দন আছে কিনা দেখার জন্য, কারণ কৃত্রিমভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে কিংবা গলার উঁচু অংশ তথা অ্যাডামস অ্যাপেলের এক পাশ হাত দিয়ে দেখতে হয় যে নারীর স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে বুকে চাপ দিতে হয়। বুকের বাম পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হয় যেন বুক বেশ খানিকটা ধেবে যায়। পদ্ম জায়ানের মুখের সাথে মুখ লাগিয়ে শ্বাস নিতে থাকে। তারপর দেখা গেল জায়ান শ্বাস নিচ্ছে, যা দেখে পদ্ম জায়ানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কিন্তু জায়ানের অবস্থা ভালো নয় তেমন, তাই প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে।
কিছুক্ষণ আগে জায়ানকে হসপিটাল থেকে আনা হয়েছে। ইলুরা তাড়াতাড়ি করে গাভীর দুধ গরম করে নিয়ে আসে জামাইয়ের জন্য। পদ্মকে বলে সবটা যেন খাইয়ে দেয় জায়ানকে। পদ্ম বলে ঠিক আছে, খাওয়াবো আম্মু। ইলুরা চলে যেতেই নাক মুখ কুচকে জায়ান বলো, আমি দুধ খাবো না, আপনি খেয়ে নিন। পদ্মর আগে মুখোশটি করে বলো, অসুস্থ আমি না আপনি, খেয়ে নিন বলছি। কে বলেছিল তখন মাধবীরি করে পানিতে ঝাঁপ দিতে? আপনি তো জানতেন আমি সাঁতার জানি, তাহলে কেন ঝাঁপ দিতে গেলেন যেখানে আপনি সাঁতারই জানেন না? আপনাকে পরিচিত দেখে হিতে জ্ঞান ছিল না। ভালোবাসি আপনাকে কেন বুঝেন না? আপনাকে দ্বিতীয়বার হারাতে পারবো না, হয়তো এবার আর বাঁচবো না আমি। পদ্ম জায়ানের মুখ চেপে ধরে বলো, একদম অলক্ষণে কথা বলবেন না, হারাতে দিব না আপনাকে। জায়ান বাড়ি সে হেলান দিয়ে বসে আছে। পদ্ম আর কিছু না বলে চুপটি করে জায়ানের প্রশস্ত বুকে মুখ গুজে রাখে। জায়ান তৃপ্তির হাসি হাসে, তারপর আলতো করে চুমু দেয় পদ্ম কপালে। এতে আরও শক্ত করে জায়ানকে জড়িয়ে ধরে পদ্ম। তারপর কি মনে করে উঠে বসে। জায়ান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। পদ্ম বলো, আমাকে ভুলিয়ে দুধ না খাওয়ার ধান্দা তাই না? ফাজিল ছেলে কোথাকার। এতে করে বিস্তার হাসে জামাই। ইনোসেন্ট ভাব করে বলো, প্লিজ এটা খাবো না, দুধ খেতে ভালো লাগে না, আমার হয় আপনি খেয়ে নিন। না, আপনাকেই খেতে হবে। পদ্ম দুধের গ্লাস হাতে নিয়ে দেখে ঠান্ডা হয়ে গেছে, তাই বলো, আপনি বসুন, আমি এক্ষুনি গরম করে আনছি। আর হ্যাঁ, আম্মু অনেক দুশ্চিন্তা করছে, আপনি একটু কথা বলে নিন, তাতে আম্মু শান্তি পাবে। পদ্ম বেরিয়ে যায় রুম থেকে। জায়ান ফোন হাতে নিয়ে জান্নাতকে কল করে। জান্নাত ছেলের কণ্ঠস্বর শুনতে পেয়ে কেঁদে ওঠে। জায়ান মাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি একদম ঠিক আছি আম্মু, তুমি চিন্তা করো না। আল্লাহ তাআলার রহমতে এবং তোমার দোয়ায় আমার কিচ্ছু হয়নি। তুই এর কখনো পানির ধারে কাছেও যাবি না বাবা। আল্লাহ না করুক তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আম্মু, আমার মৃত্যু যদি পানিতে লেখা থাকে তাহলে কেউ আটকাতে পারবে না। তুমি প্লিজ এভাবে কেঁদো না। জায়ানের কথার মাঝে জেসি আসে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জায়ান তার আম্মুকে বলল, আম্মু তোমার সাথে পরে কথা হবে, এখন রাখছি, নিজের খেয়াল রেখো। তুই ঠিকমতো ওষুধগুলো খাবি কিন্তু, আর গরম দুধ বা চা দিতে বলিস পদ্মকে। আচ্ছা আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে জায়ান জেসিকে বলো, বসো। জেসি দাঁড়িয়েই রইল, তাই জায়ান বলো, কি হলো বসো। জেসি খাটের এক কোনায় বসলো। তখন জায়ান বলো, তুমি এরকম একটা কাজ করলে কেন? তুমি জানো পদ্মকে আমি কতটা ভালোবাসি, সব কিছু জেনে শুনে আমার ক্ষতিটাই করতে চেয়েছো। বিশ্বাস করো, আমি জানতাম না জায়ান মুস্তাফিজ তুমি এভাবে দিবে পানিতে। কিন্তু পদ্মকে তো ঠিকই ফেলতে চেয়েছো বা ফেলেছো। আমি বা পদ্ম আলাদা নই, কিন্তু আমরা একে অপরকে পরিপূরক। একজন ছাড়া অন্যজন অপরিপক্ক। সেই পদ্মকে তুমি। আমি খুব দুঃখিত জায়ান, আমাকে মাফ করে দাও প্লিজ। জায়ান মুখে কঠিন ভাব নিয়ে বলো, যদি মাপ চাইতেই হয় তাহলে পদ্মর কাছে যাও, উনি যদি মাফ করেন তাহলে আমার কিছু বলার নেই। তখনই পদ্ম গরম দুধ করে রুমে আসে। জেসিকে দেখেও কিছুই বলো না, জায়ানের দিকে দুধের গ্লাস এগিয়ে দিল। জায়ান খাবে না বলে যেই না কিছু বলতে যাবে অমনি পদ্ম কটমট চোখে তাকায়, তাই আর কিছু বলার সাহস করে উঠতে পারে না জায়ান। অথবা দুধের গ্লাস হাতে নিয়ে এক নিঃশ্বাসে ডক ডক করে সবটা খেয়ে নেয় জায়ান। পদ্ম কোমরে হাত রেখে বলো, কি করলেন আপনি এটা? আপনি জানেন না প্রথমে বিসমিল্লাহ বলে 3 নিঃশ্বাসে খেতে হয়? সরি, আসলে এটা দ্রুত শেষ করার জন্য এভাবে খেয়ে নিয়েছি। এরকম আর কখনো করবে না। ছোট ছোট ভুল থেকে কিন্তু একদিন পাহাড় সমান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ পরিচালনা করুক, আমিন। ঠোঁটে লেগে থাকা কিছুটা দুধ নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দেয় পদ্ম। এতে জায়ান দুষ্টুমি করে পদ্মের আঙুল ধরে ঠোঁট ছুঁয়ে দেয়। পদ্ম মিশে রাগ নিয়ে বলো, ফাজিল ছেলে কোথাকার। জেসি দুজনে খুনসুটি ঝগড়াগুলো দেখে চলছে, তার সাথে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস। জায়ানকে খুব ভালোবাসে জেসি, কিন্তু আজকের ঘটনার পর থেকে বুঝতে পেরেছে জায়ানই জন্ম হয়েছে পদ্মর জন্য। তাই ওদের দুজনকে ভালো থাকতে দিয়ে দূরে চলে যাওয়াটাই বেটার, অনেক দূরে, যেন জেসির ছায়াও না পড়ে ওদের জীবনে। জেসি সেটাই করবে। শুকনো কাশি দিয়ে দুজনে মনোযোগ নিজের দিকে করে জেসি। তারপর বসা থেকে উঠে গিয়ে পদ্ম পায়ে ধরতে উদ্ধত হলে তৎক্ষণাৎ জেসির হাত ধরে নেয় পদ্ম আর বলে, কি করছো কি? তুমি আমার থেকে বড়, এভাবে পায়ে ধরতে দিতে পারি না আমি। জেসি অনুতপ্ত প্রকাশ করে বলো, আমাকে মাফ করো পদ্ম, আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করো, এরকম ভুল আমি আর কখনো করবো না। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। ওনার থেকে জানতে পেরেছি তুমি তোমার রক্ত দিয়ে ওনার প্রাণ বাঁচাতে সাহায্য করেছো, তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। তবে কি জানো, আজকে অন্য কিছু হয়ে গেলে আমি তোমাকে কখনোই মাফ করতাম না। তুমি যখন অনুতপ্ত, তাই আমার আর কোনো রাগ নেই তোমার উপর। তারপর জেসি পদ্মকে জড়িয়ে ধরে বোন বলে ডাকে, পদ্ম আপু বলে ডাকে। এতে জায়ান খুব খুশি হয়। সকালবেলা সবাই নাস্তার টেবিলে বসে আছে।
তখন পদ্ম খেয়াল করলো জেসি কোথাও যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছে, সাথে ট্রলি ব্যাগ। পদ্ম চেয়ার ছেড়ে উঠে যায়, তারপর চিন্তিত স্বরে বলল, আপু তুমি কোথায় যাচ্ছ? তখন তোমাকে ডাকতে গেলাম নাস্তা করার জন্য, তুমি বললে একটু পরে আসছি, কিন্তু এভাবে তৈরি হয়ে কোথায় যাচ্ছ? খাবার টেবিলে বসে থাকা সবার দৃষ্টি এখন জেসির দিকে। সবাই তাকিয়ে আছে জেসির উত্তরের আশায়। জেসি জোরপূর্বক হেসে বলল, পদ্ম আমার খাবারটা তাড়াতাড়ি বেড়ে দাও দেখি, খেয়ে দ্রুত বের হতে হবে। কিন্তু কোথায় যাবে তুমি? আমি ঢাকায় আমার বাসায় ফিরে যাচ্ছি, তোমরা ভালো থেকো কেমন? আমাকে এবার ভুলে যেও না যেন। কি মনে থাকবে তো আমাকে? পদ্মর কপালখানিক ভাঁজ পড়ে, সাথে সাথে ইলোরা এসে বলো, সে কি মেয়ে, আজকেই চলে যাবে কেন? পদ্ম জায়ান ওরাও তো আরও কিছুদিন থাকবে এখানে, তুমিও ওদের সাথে যেও। জেসি হেসেই বলো, না আন্টি, অনেক তো থেকেছি, আপনাদের এখানে এসে খুব ভালো সময় কেটেছে, আমার সব সময় মনে থাকবে। আর হ্যাঁ, আপনি আঙ্কেল, ইনফ্যাক্ট আপনারা সবাই আমাদের বাসায় যাবেন, আমি খুব খুশি হব গেলে, আমার বাপিও অনেক খুশি হবে। পদ্ম মলিন মুখে বলো, আপু আমাদের সাথে গেলে কি এমন ক্ষতি হতো, আর তো 2 দিন মাত্র। না পদ্ম, আমাকে যেতে হবে, বাপি কল করেছিল, তাছাড়া গাড়ি কাছাকাছি চলে এসেছে। আচ্ছা চলো নাস্তা করে নাও। আচ্ছা চলো। তারপর সবাই গল্পগুজব করতে করতে নাস্তা করে। আজকের নাস্তা চিতই পিঠা, টাকি মাছের ভর্তা, শুটকির ভর্তা, রুটি, মুরগির গোশত, জাল পিঠা। খাওয়ার সময় যান একটা হাড় পেল, যা পদ্মর খুব পছন্দ, তাই বসে বসে ভাবছে কিভাবে হাড়টা পদ্মকে খাইয়ে দিবে। যেখানে তার শ্বশুর বাবা শাশুড়ি মা আছে, ভাবতে ভাবতে ঠিক করলো খাইয়েই দিবে। তারা আছে তো কি হয়েছে, আমি আমার বউকে না খাইয়ে দিব, তাতে অন্যর কি? তাই নিজেকে স্থির করে সবার দিকে এক পলক তাকিয়ে পদ্ম যখন নিজের খাবার খাওয়ার জন্য হা করে, ওই সুযোগে যেন নরম হাড়টা পদ্মকে খাইয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় পদ্ম। সবার প্রথমে বাবার দিকে নজর দেয়। জামাইয়ের এহেন কাণ্ডে মুচকি হাসেন তিনি, সাথে বাকিরা তো আছেই। তারপর দ্রুত খাওয়া শেষ করে উঠে চলে যায় ইলোরা আর তৈমুর রহমান। এই সুযোগে অনিতা বলো, আমরা চলে গেলে তোর মনে হয় আরও সুবিধা হয়, তাই না ভাইয়া? জায়ান ইনোসেন্ট ভাব করে বলো, কিসের ভালো কথা বলছিস তুই? আর খাওয়ার সময় বেশি কথা বলতে নেই জানিস না, শুধু কটকট কট, এত কটকট কিভাবে করিস তুই মুরগির মতো? পদ্ম জায়ানকে উদ্দেশ্য করে বলো, আপনি তাড়াতাড়ি খাওয়ার শেষ করেন, ওষুধ খেতে হবে। জায়ান অবুজের মতো মাথা দুলিয়ে সম্মতি দেয়। নাস্তা সেরে গাড়ি আসলে জেসি চলে যায় ঢাকায়, আর সকালের নাস্তা সেরে জায়ান আর সুমন, জায়ানের দুলাভাই, মিলে বাজারে যায়। বিয়ের পর শ্বশুরবাড়িতে জামাই অনেক বাজার করতে হয়। গ্রামে একটি নিয়ম আছে, ইয়া বড় একটা রুই মাছ, টিংরা মাছ পদ্মর প্রিয়, সেজন্য আনা। সব ধরনের সবজি, তেল, পেঁয়াজ, রসুন, 5 কেজি গরুর গোস্ত, 5টা দেশি মুরগি, 5টা ফার্মের মুরগি, 2টো ক্ষীরের হাঁড়ি, 2টো দইয়ের হাঁড়ি, ছানা মিষ্টি, কালো মিষ্টি পদ্মর খুব পছন্দ, যার জন্য আনা, ইত্যাদি। পাশের বাড়ির কাকি, জেঠিমা, দাদু এসেছে নতুন জামাই কী কী বাজার করছে দেখতে। জায়নের বাজার পুরো উঠোন জুড়ে গেছে। পাড়া প্রতিবেশী অবাক হয়ে তাকিয়ে আছে। তখন ইলোরা বলো, জামাইয়েরা না মাছ কাটতে আইয়েন। ভাবিরা দুজন খুশি মনে ইলোরার সাথে মাছ কাটতে বসে। পদ্ম আগে মিষ্টির প্যাকেট খুলে একটা মিষ্টি নিয়ে মুখে পুরে দেয়। তারপর মিষ্টির ঝোল লেগে থাকা আঙুলগুলো মুখে দিয়ে ঘুরে দাঁড়িয়ে দেখে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে জায়ান। এতে করে খানিক লজ্জা পায় পদ্ম। জায়ান এগিয়ে এসে বলো, আপনি না এখন একটা বাচ্চা, অথচ কিছুদিন পর বাচ্চার মা হবেন, কবে বড় হবেন বলেন তো? জায়ানের প্রতিটি কথায় হতভম্ব হয় পদ্ম। এর উত্তর দেওয়ার মতো একটিও পায় না সে। জায়ান আবার বলে, একা একা খাচ্ছেন, আমাকে দেবেন না? আপনি তো নিষ্ঠুর। পদ্মজীবে কামড় দেয়। সত্যি তার ভুল হয়েছে, জায়ানকে দেওয়া উচিত ছিল। তাই তাড়াতাড়ি একটা সুন্দর করে প্রিজ এনে বলল, এক্ষুনি দিচ্ছি। এভাবে নয়। তাহলে? আপনার হাতে খাইয়ে দিতে হবে, যেভাবে করে আপনি খেয়েছেন। পারতাম না। তাহলে আমিও খাবো না। পদ্ম আর দ্বিরুক্তি না করে একটা মিষ্টি নিয়ে জায়ানের মুখের সামনে ধরল। জায়ান আরও সামনে এগিয়ে এসে নিজের বাম হাত পদ্মর কোমর রেখে পদ্মকে নিজের সাথে মিশিয়ে নেয়। পদ্ম মিনমিনিয়ে গলায় বলল, কি করছেন, কেউ চলে আসবে। জায়ান পদ্মর কথা না শুনে ডান হাত দিয়ে পদ্মর মিষ্টি নেওয়া হাত ধরে খেয়ে নেয় মিষ্টিটা। তারপর আঙুলগুলো চেটে খেতে লাগলো। এতে করে শিহরণ খেলে যায় পদ্মর শরীরে। জায়ানকে অনুরোধ করে বলে, প্লিজ ছাড়ুন, কেউ চলে আসবে। জায়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলো, আসলে আসুক, আমার বউয়ের সাথে আমি রোমান্স করছি, এতে অন্যর কি? তাই বলে পাবলিক প্লেসে? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই ভাইয়া? হঠাৎ অনিতার এহেন কথায় জায়ান পদ্ম দুজনে দুদিকে ছিটকে দাঁড়ায়। জায়ান রেগে বলে, তোর কি সাধারণ জ্ঞান নেই, যখন তখন চলে আসিস?
অনিতা আর না দাঁড়িয়ে দৌড়ে পালায়, এখানে থাকলেই বিপদ। জায়ান ধরে ঠিক কান মলে দিবে। অনিতা যেতেই পদ রেগে মেগে আগুন হয়ে বলেছিলাম আমি আপনাকে, ফাজিল ছেলে কোথাকার, সবসময় আমাকে এভাবে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেন আপনি। এতে করে বিস্তর হাসে জায়ান, নিজের মাথা চুলকায়, তারপর গান গাইতে গাইতে চলে যায়। যা শুনে পদর রাগ দ্বিগুণ হয়। ইলোরা মাছ কেটে প্রতিবেশীদের কিছু দেয়, আর বাকিগুলো রান্না করে। তাছাড়া মিষ্টি দই এগুলো দিয়ে পাঠায় সুমাইয়া, শিমু আর পলিকে। দুপুরের ভোজন জমে। মাছের বড় মাথা জায়ান আর সুমনকে দেওয়া হয়। জায়ান জানে বড় মাছের মাথা পদ্ম খুব পছন্দ, তাই নিজে না খেয়ে পদ্মকে দিয়ে দেয়। পদ্ম ফিরিয়ে দিতে গেলে ধমকে উঠে জায়ান, এতে করে চুপসে যায় পদ্ম। বিরক্তি করার অবকাশ থাকে না। তারপর বিকেলের দিকে পদ্ম আর জায়ান বাদে সবাই চলে যায়। বোরিং সময় কাটাতে রেশমা ক্রামবোর্ড নিয়ে আসে খেলার জন্য। অনেকদিন হয়েছে পদ্ম ক্রাম খেলে না, সেই স্কুলে থাকাকালীন খেলা হতো। তাই পদ্ম বলো, আমিও খেলবো। জায়ান নিজের ক্রেডিট নিয়ে বলো, আমার সাথে খেললে কখনোই জিততে পারবে না। ইস, বললেই হলো, দেখা যাক কে জিতে। ওকে ডান। খেলা শুরু হলো। রেশমা আর পদ্ম একদল, জায়ান আর সুমাইয়া এক দলে, আর বাকিরা দর্শক হিসেবে বসেছে। জায়ানের সাদা গুটি আর পদ্মের কালো গুটি। প্রথম দিকে রেশমা পদ্ম ভালো খেলেও পরে আর পারছে না তেমন। জায়ান সব গুটি এক এক করে পকেটে ঢুকিয়ে দিচ্ছে। এদিকে পদ্মর আঙুলের নখের কাছে রক্ত জমে গেছে, যা সবসময় এমন হয়, স্ত্রীকে ঢুকা দিলে এরকমটা হয়। এদিকে হাত ব্যথা করছে। অন্যদিকে পদ্ম বুঝে গেছে জায়ানের সাথে জয়ী হওয়া সম্ভব নয়। তাদের কালো গুটি এখনও 5টা বিদ্যমান, আর এদিকে জায়ানের গুটি মাত্র 2টো আছে। আর সুমাইয়াটাও এখন যেন তার খেলার শক্তি বেড়ে গেছে। জায়ান যেভাবে দেখিয়ে দিচ্ছে সেভাবেই একের পর এক গুটি পকেটে পুড়ে যাচ্ছে। পদ্ম মনে মনে ভাবছে, এ আমি হতে দিতে পারি না, কিছুতেই না। তারপর বোর্ডে থাকা সবটা গুটি আউলা জাউলা করে দেয়। সুমাইয়া রেগে গিয়ে বলো, আপু তুমি কি করলে? আর একটু হলেই আমরা জিতে যেতাম। জায়ান ব্যাপারটা বুঝতে পেরে বলো, আমি কোথাও পুরো গন্ধ পাচ্ছি, বুঝলে সুমাইয়া? আমরা যে জয়ী হতাম এটা সবাই জানে, তাই ভিতরে ভিতরে পুরো সারখার হয়ে যাচ্ছে। অবশ্য আমরা এখনও জিতেছি, ওরা হেরেছে, তাই ওদেরকে বলবো হেরো হেরো হেরো। পদ্মর গাপিত্তি জ্বলে যায় রাগে, তাই ওখান থেকে চলে আসে নিজের রুমে। পিছন পিছন জায়ানও আসে। পদ্মকে রাগাতে না পারলে যেন পেটের ভাত হজম হয় না জায়ানের। বারান্দায় দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে আছে পদ্ম। জায়ান পাশে দাঁড়িয়ে বলো, হেরো পিচ্ছি বউ আমার, আজকে আপনার আর খাবার খেতে হবে না বুঝলেন, এমনিতেই তো ঠকে গিয়ে পেট ভরে গেছে। পদ্ম নিজেকে সামলাতে পারলো না, জায়ানের পায়ের উপর দাঁড়িয়ে 2 হাত গলা জড়িয়ে ধরে তারপর ধীরে ধীরে এগিয়ে যায়। জায়ান বুঝতে পারছে না পদ্ম ঠিক কী করতে চলেছে। এর মধ্যে পদ্ম এগিয়ে গিয়ে জায়ানের থুতনিতে কামড় দিয়ে দেয়। জায়ানের চোখও বিস্ফোরিত হয়ে যায়, সাথে খানিক আওয়াজ শব্দ করে। এতে প্রসন্ন হাসে পদ্ম। জায়ানকে ছেড়ে দিয়ে আগের ন্যায় দাঁড়ায়। জায়ানের মাথায় দুষ্টুমি খেল যায়। নতুনভাবে পদ্মকে রাগাতে বলে, আবার আগেই আপনি আমাকে লাভ বাইট দিয়ে দিলেন, হাউ সুইট। পদ্ম কোমরে হাত রেখে বলো, লাভ বাইট মানে কি? এই যে আপনি আমাকে যেটা দিলেন। ছোট ছোট চোখ দুটো আরও ছোট ছোট করে তাকায় পদ্ম। মনে মনে আওড়ায়, কি বলে এই লোক, এত জোরে কামড় দিলাম অথচ কি বাইট টেট বলছে। আলী এসে জোরে জোরে যান ভাইজান ভাইজান ডেকেই চলেছে। তৈমুর রহমান তাকে দেখে বাসার ভিতরে নিয়ে আসে, সাথে করে অনেক বাজারের ব্যাগ নিয়ে এসেছে। মূলত জান্নাত তাকে পাঠিয়েছে বাজার সদাই দিয়ে। তৈমুর রহমান মাছ খেতে খুব পছন্দ করেন। জায়ানদের বাসায় পাশের একটা বিল থেকে অনেক ধরনের মাছ এনেছে এরশাদ হোসেন। বেয়ের মাছ পছন্দ বলে আলীকে দিয়ে এই রাত্রিবেলা মাছ পাঠিয়ে দিয়েছে। মাছ দেখে তৈমুর রহমান খুব খুশি হন। পদ্ম আলীর জন্য লেবুর শরবত করে আনে, তারপর শাশুড়ি মাকে কল করেন। জায়ান আর পদ্ম হাঁটতে বের হয়, সাথে আলীও থাকে। এক পর্যায়ে কলসি হাতে সীমা নদীর পাড়ে আসে, যা দেখে লাজুক হাসে আলী। পদ্মকে দেখে সীমা কুশল বিনিময় করে, পানি নিয়ে চলে যায়, আর তার যাওয়ার পানে তাকিয়ে থাকে, যা দেখে জায়ান পদ্ম সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। সীমা যাওয়ার পর সামনে ফিরে তাকায় আলী, তাকিয়ে দেখে জায়ান পদ্ম তার দিকে কেমন করে তাকিয়ে আছে। শুকনো ডোক গিলে আলী। দুজনে মিলে জেরা শুরু করে আলীকে। এক পর্যায়ে আলী বলে দেয় সীমাকে সে পছন্দ করে। পদ্ম মুচকি হেসে বলো, তাহলে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেয়, কি বলেন? প্রসন্ন হাসে আলী, যা দেখে জায়ান মস্করা করে বলে, না, আলীর মনে হয় সম্মতি নেই এই বিয়েতে। দেখে না কিছুই বলছে না, চুপ করে আছে। পদ্ম তখন বলে, নীরবতাই সম্মতির লক্ষণ। তারপর বিয়ের প্রস্তাব পাঠানো হয় সীমাদের বাসায়। সীমার বাবা নেই, আর্থিক অবস্থাও তেমন উন্নত নয়, যার কারণে আলীর মতো ছেলেকে সদরে গ্রহণ করে তারা। তারপর একটা সুন্দর দিন দেখে বিয়ে হয় দুজনের।
জায়ান পদ্ম ফিরে আসে। বিয়ের কারণে অনেকদিন ছুটি নেওয়া হয়েছে। ছুটি ফুরিয়ে এসেছে, ঢাকায় ফিরে যেতে হবে জায়ানকে। একটা কলেজে অধ্যয়নরত আছে জায়ান। এখন পদ্মর একদম ইচ্ছে করছে না ঢাকায় যেতে। তার ইচ্ছে জান্নাত আর অনিতার সঙ্গে কিছুদিন হেসে খেলে দিন কাটাতে। জান্নাত এরশাদ হোসেন গ্রামেই থাকেন। জায়ানের চাচার বাসা ঢাকা, সেখানেই তারা মাঝে মাঝে যায় বেড়াতে। অবশ্য এখন জায়ান আলাদা বাসা ভাড়া নিয়ে থাকে। জায়ান চাচ্ছে পদ্মকে সাথে নিয়ে যাবে, অবশ্য সবার সামনে বলতে পারছে না। শুধু পদ্মকে খোঁচাচ্ছে। পদ্ম যেন নিজেই যায় জায়ানের সাথে। পদ্ম নাসরবান্ধা যাবে না মানে যাবে না। তারপর আর কি সব কিছু গুছিয়ে দেয় জান্নাত। জায়ান সবাইকে বলে সালাম জানিয়ে চলে যায় ঢাকায়। রাগ করে পদ্মের সাথে একটি কথাও বলে না। পদ্ম জান্নাতের এবং অনিতার সাথে হেসে খেলে দিন পার করলেও জায়ানকে খুব মিস করে। খুব কথা বলতে ইচ্ছে করে। জায়ানের কথাগুলোও বড্ড মিস করে। মাগরিব নামাজ পড়ে ফোন হাতে নিয়ে বসে আছে পদ্ম। জায়ান কল করবে কিনা ভাবছে বসে বসে। জায়ান সেই যে সকালে গিয়েছে, এই অবধি কোনো কল করেনি পদ্মকে। শুধু জান্নাতকে কল করে জানিয়েছে সে ঠিকমতো গিয়ে পৌঁছেছে। অনিতা পিছন থেকে হঠাৎ করে হালুম বলে চেঁচিয়ে উঠল, যার ফলে পদ্ম ভয়ে কান চেপে ধরে আল্লাহ বলে চিৎকার করে উঠে। অনিতা ভাবতেও পারেনি পদ্ম এতটা ভয় পেয়ে যাবে। সাথে সাথে জড়িয়ে ধরে বলো, ভাবিমণি তুমি এতটা ভয় পাবে আমি বুঝতে পারিনি, সরি। এই দেখো কান ধরছি। পদ্ম মুচকি হেসে বলো, দৌড় পাগলি, আমি একদম রাগ করিনি। ছোটো থেকে একটু আমি এরকম ভীতু, অল্পতেই খুব ভয় পেয়ে যাই। তখন অনিতা হাসতে হাসতে বলো, জানো ভাই একটা ভিতর ডিম। ভাই একা ঘুমাতে ভয় পেত রাতের বেলা, তাই আম্মুকে সাথে নিয়ে ঘুমাতো। তোমার আর ভাইয়ের মতো অনেক মিল রয়েছে কিন্তু, তাই না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। নাস্তা করবে? আজকে একটা জিনিস তৈরি করেছি, খাবে চলো। ওয়াও, কি তৈরি করেছো? চলো, দেখবে আর খাবে। পদ্মকে টেনে ড্রয়িং রুমে নিয়ে চলে অনিতা। আলুর দম তৈরি করেছে সে। পদ্ম দেখে খুব বেশি খুশি হয়, কারণ পদ্মর আলুর দম খুব পছন্দ। একটা বড় ডিশে নিয়ে এরশাদ হোসেন, জান্নাত, পদ্ম আর অনিতা একসাথে মেঝেতে বসে খেতে শুরু করে। মেঝেতে বসে একসাথে খাওয়ার মজাই আলাদা। এরশাদ হোসেন তার ছোটবেলার গল্প বলছেন আর মনোযোগ দিয়ে শুনে চলেছে, সাথে আলুর দম খাচ্ছে। এরকম করে পদ্ম জায়ানের কথা একদম ভুলে যায়। এদিকে জায়ান বেচারা একটু পরপর ফোন চেক করে পদ্ম কোনো কল বা মেসেজ দিয়েছে কিনা, কিন্তু বেচারা বারবার নিরাশ হয়, তাই রাগ করে ফোন বন্ধ করে রেখে দেয়। আজকে অনিতা আর পদ্ম মিলে শপিং করতে বের হয়েছে। দুজনে মিলে প্রথমে শপিং করবে, তারপর রেস্তোরাঁয় খাবে। এরকম ঘুরে ফিরে ওদের বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। মেয়েদের শপিং বলে কথা, বাসায় ফিরে মাগরিব নামাজ পড়ে চা তৈরি করে সবাইকে দিয়েছে, সাথে নিজেও খেয়েছে। তারপর বালিশে হেলান দিয়ে বসে পদ্ম। খুব মাথা ব্যথা করছে তার। চুলগুলো টেনে ধরে, ধীরে ধীরে যেন বেড়ে চলেছে ব্যথা। জান্নাত কি কথা যেন বলতে এসে দেখে পদ্ম নিজের মাথায় হাত দিয়ে বসে আছে। তাকে জিজ্ঞাসা করতে বলল, মাথা ব্যথা অনেক। জান্নাত পদ্মের চুলে বিলি কেটে কেটে তেল দিয়ে চুলগুলো হালকা করে টেনে দেয়। এতে অনেকটা আরাম বোধ করে পদ্ম। তারপর এশার আজান হলে নামাজ পড়ে কোনো রকম একটু খেয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে গানের শব্দে ঘুম ভেঙে যায় পদ্মর। মাথা চেপে ধরে উঠে বসে। ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ে পদ্ম। আর সেই ঘুম এখন 10টায় ভাঙল। এখনও মাথা ব্যথা রয়ে গেছে। তার উপর এত সাউন্ড গানের। পদ্মর খুব রাগ লাগছে। এরা তো গান কিভাবে শুনে বুঝে না পদ্ম। যেমন মা তেমনি হয়েছে তার ছেলে। 3 ছেলে মেয়ের জননীর পছন্দের হিতি গান। মেয়ে তানো সামজাও কিনা তেরে বিনা লাগ জাদি। পদ্মর কাছে খুব অবাক লাগে উনি এই বয়সে কিনা এই গান শোনেন। যাই হোক, পদ্ম রুম থেকে বেরিয়ে নিচে নেমে রিমোট হাতে নিয়ে গান বন্ধ করে দেয়। জান্নাত কিচেন থেকে আসতে আসতে বলো, এই গানটা বন্ধ করলো কে? পদ্ম মনের মুখে বলো, আম্মু আমি বন্ধ করেছি। কেন পদ্মমা? গান শুনতে শুনতে কাজ করতে আমার অনেক ভালো লাগে, লাগিয়ে দে তো আবার। এটা বলে উনি আবার কিচেনে চলে গেলেন। পদ্ম কী করবে বুঝতে পারছে না। সে নিজ হাতে কিছুতেই গান চালাবে না, যেটা তার অপছন্দের তালিকা একটা। তাছাড়া ইসলামের দৃষ্টিকোণ থেকে গান শোনা নিষেধ। মূলত সেই কারণে পদ্ম গান পছন্দ করে না। জান্নাত আবার এসে বলো, কিরে চালা গানটা। আচ্ছা দে, আমি চালিয়ে নিচ্ছি। আম্মু আমার কিছু কথা শুনবে? পরে শুনবো, রান্না করে নিই তারপর। তোমাকে এক্ষুনি শুনতে হবে, চলো। তারপর পদ্ম জোর করে সোফায় নিয়ে বসায় জান্নাতকে আর বলে, গান শোনা বিষয়ে হাদিস কি বলে জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতর এমন কিছু লোকের আগমন হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও গান বাজনায় বৈধ হালাল মনে করবে, অথচ তা সম্পূর্ণ হারাম। আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে, তাদের সামনে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাইবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দিবেন এবং তাদের আকৃতি বিকৃতি করে বানর ও শকুরে পরিণত করে দিবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা আমাকে সারা বিশ্বের জন্য রহমত ও পথ প্রদর্শিত হিসেবে প্রেরণ করেছেন এবং বাদ্যযন্ত্র, বাঁশি, মূর্তি, জাহিলি যুগের কুপ্রথা মিটানোর জন্য হুকুম করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গান বাজনা অন্তরের মুনাফিকি দৃষ্টি করে, যেমনভাবে পানি দ্বারা খেতে শস্য বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন গান বাজনা, গায়িকা, নারী ও বাদ্যযন্ত্র ব্যাপক প্রচলন হয় তখন মদ্যপান শুরু হয়। তখন তোমরা অপেক্ষা করো একটি লাল বর্ণযুক্ত বায়ু, ভূমিকম্পের, ভূমিধসের, আকৃতি বিকৃতি হয়ে যাওয়ার, শিলাবৃষ্টির এবং কিয়ামতের নিদর্শন সমূহের, যেগুলো একের পর এক প্রকাশ হতে থাকবে। যেমন কোনো মালা ছিঁড়ে গেলে দানাগুলো একের পর এক পড়তে থাকে। গান বাজনা কতটা ভয়াবহ পরিউক্ত হাদিস দ্বারা বোঝা যায়। এ থেকে দূরে না থাকলে পরকালের কতটা ভয়াবহ হতে পারে কখনো ভেবে দেখেছেন কি? অনেকেই বলে গান শুনলে মন ভালো হয়। আসলেই কি তাই? যদি তাই হতো তাহলে কোরআন হাদিস এত কড়াকড়িভাবে গানকে শুনতে নিষেধ করা হতো না। গান মন ভালো করার কোনো মাধ্যম নয়, বরং গানের মাধ্যমে শরীরে উত্তেজনা সৃষ্টি হয়, মাতলামির ভাব হয়, নাচানাচি, লাফালাফি করতে ইচ্ছে হয়। গান দিয়ে পাগলামির বহিঃপ্রকাশ ঘটে। শুধু তাই নয়, গান বাজনা শুনতে যদি কেউ জায়েজ এবং ভালো মনে করে, হারামকে হালাল বানানোর কারণে ঈমান নষ্ট হবে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। মন ভালো করার প্রকৃত ও একমাত্র পন্থা হলো আল্লাহ তাআলার ইরশাদ করেছেন, যারা ঈমানদার তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে। জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সুতরাং মন ভালো করতে গান বাজনা নয়, আল্লাহর জিকিরই যথেষ্ট। গান বাজনা, টিভি দেখা নয়। জান্নাত নিজের ভুল বুঝতে পেরে বলো, আস্তাগফিরুল্লাহ। অর্থ, আল্লাহ আমাকে মাফ করুক, আমিন। অর্থ, আল্লাহ আমার দোয়া কবুল করুক। তারপর থেকে জান্নাত গান শোনা ছেড়ে দেয় এবং ছেলে মেয়েকেও নিষেধ করে। কত অনেকগুলো সুন্দর সুন্দর গজল নাতের আঁচল জান্নাতের ফোনে ডাউনলোড করে দেয়, যা শুনতে মন ভালো হয়ে যায়। কবরের কথা স্মরণ হয় এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বেশি বেশি স্মরণ হয়। জান্নাত পদ্মর মাথায় হাত বুলিয়ে বলো, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া তোকে বৌমা হিসেবে পেয়ে। পদ্ম জান্নাতকে জড়িয়ে ধরে বলো, আল্লাহ তাআলা আমাকেও আরেকটা আম্মু দিয়েছে, তাই তার কাছেও হাজারো শুকরিয়া। জান্নাত পদ্মর কপালে চুমুকে দেয়। এতে পদ্ম পরম আবেশে চোখ বন্ধ করে বলে, আচ্ছা আম্মু, আমি যখন তোমার ছেলের সাথে ব্রেকআপ করেছি তখন আমার উপর রাগ হয়নি তোমাদের? তোমার ছেলে তো ধরে বসে আছে, তার সাথে ব্রেকআপ করে আমি বিয়ে করেছি। জান্নাত পদ্মর চুলে বিলি কাটতে কাটতে বলো, প্রথমে খুব রাগ হয়েছিল তোর প্রতি, তার উপর জায়ানের অবস্থা থেকে খুব কষ্ট হতো। ছেলেটা আমার এমনিতেই রাতে ঘুম আসে না, এর উপর তো একদমই ঘুম চলে যায়। শুধু বলতো, আম্মু আমি চোখ বন্ধ করলেই ওনাকে দেখতে পাই। উনি কেন এত বড় শাস্তি দিলেন আমাকে? এছাড়া অন্য যে কোনো শাস্তি দিতে পারতো তো। আম্মু জানো, আমার না একদমই খেতে ইচ্ছে করে না, কিছুই ভালো লাগে না, সব কিছু কেমন অসহ্য লাগে। তখন খুব বকতাম তোকে, তোর কারণেই তো আমার ছেলের এমন অবস্থা। তারপর যখন ধীরে ধীরে জান স্বাভাবিক হয়ে ওঠে তখন ভাবলাম আমার ছেলেরই ভুল ছিল। বিয়ের পূর্বে প্রেম ভালোবাসা তো হারাম, হারাম থেকে বাঁচতেই মেয়েটা আমার ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আল্লাহ পাক তাই চেয়েছেন হয়তো। তাছাড়া এর 2 বছর পর তুই আমার সাথে যোগাযোগ করলি এবং তোর সমস্যার কথা জানালি, তখন তোর উপর থেকে সব রাগ চলে যায়। আমার আব্বু জানলে আমাকে কখনো মাফ করতো না জানো, কিন্তু দেখো এখন আব্বু আম্মু সবাই কত খুশি। হ্যাঁ রে, বুঝতে পারছি কোনো বাবা মাই এটা মেনে নেবে না। ইমান চাচা আর ইরার সাহায্যতেই আমি ব্রেকআপের সিদ্ধান্তটা নিতে পেরেছিলাম, না হয় জানি না কি করতাম। জান্নাত চমকে উঠে বলো, কি বলছিস পদ্ম? ইমান ভাই আর ইরা তোকে সাহায্য করেছে? এটা কিভাবে সম্ভব? তোরা নিজেরাই তো বলেছিলি যে তোরা অন্যত্র বিয়ে হয়ে গেছে, কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে ওনারা জানতেন তোর কোনো বিয়ে হয়নি। তাছাড়া এটাও কখনো বলেনি যে ওনারা তোকে সাহায্য করেছেন। কিন্তু আম্মু চাচা কেন এরকমটা বলেন যে আমার বিয়ে হয়ে গেছে? এরকম কোনো কথা তো ওনাদের সাথে হয়নি আমার। আচ্ছা আম্মু, ইরা কোথায়? আমাদের বিয়েতে ওকে তো দেখলাম না, ওকে আসেনি তাহলে? আচ্ছা, আমি কি একবার ভাইজানকে জিজ্ঞেস করে দেখবো উনি কেন এরকমটা বললেন? না আম্মু থাক, এতে যদি পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় তাহলে আমার একদম ভালো লাগবে না। তোমরা কত সুন্দর মিলেমিশে এখনো থাকো, এটা না হয় অজানাই থাক। আচ্ছা ঠিক আছে, তুই এবার নাস্তা করে নে, কত বেলা হয়েছে এখনও কিছু খাসনি? মাথা ব্যথা কমেছে? এখনও কিছুটা রয়ে গেছে, ভাবছি আগে শাওয়ার নেব তারপর খাবো। তোমরা সবাই খেয়েছো? অনিতা কোথায়? ওর কথা আর বলিস না, এখনও পড়ে ঘুরে ঘুমাচ্ছে। ওই মেয়ের শ্বশুরবাড়ি গেলে কী যে অবস্থা হবে আল্লাহই জানে। যাটার বাড়ি কপালে আছে দেখে নিস তুই। আমার আম্মু এই কথা বলতো আমাকে, কিন্তু দেখো হলো তার উল্টা, তাই না?
তাই তো। পদ্ম শাওয়ার নিয়ে এসে ফ্যানের নিচে দাঁড়িয়ে চুলগুলো শুকিয়ে নিল। তারপর ফোন হাতে নিয়ে জায়ানকে কল করে, কিন্তু জায়ানের ফোন বন্ধ বলছে। তাই ফোন রেখে উনি থেকে ডেকে নিয়ে একসাথে নাস্তা খেয়ে নিল। এমনি করে দিন অতিবাহিত হতে লাগলো, কিন্তু জায়ান পদ্মর সাথে কোনো কথাই বলে না। জান্নাতের সাথে একটু কথা বলে আবার ফোন বন্ধ করে রাখে। এভাবে এক সপ্তাহ কেটে যায়। জায়ান কোনো কথাই বলে না। পদ্মর খুব খারাপ লাগে। তাই উনি থেকে সাথে নিয়ে রওনা হয় ঢাকায়। জায়ান মাত্রই ফিরেছে বাসায়। মসজিদে মাগরিবের নামাজ পড়ে তারপরে এসেছে বাসায়। কলেজ শেষে বন্ধুর বাসায় ইনভাইট ছিল, সেই কারণে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। এসে বাথরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে একটা টি শার্ট পরে নেয়। তারপর দেয়ালের দিক নজর পড়ল। দেয়ালে থাকা দৃশ্যর পেন্টিংটা বাঁকা হয়ে আছে, তাই সেখানে গিয়ে পেন্টিংটা সোজা করে দিল। তখন পিছন থেকে দুটো হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে জায়ানকে। হঠাৎ ঘটনার আকস্মিকতায় বরকে যায় জায়ান। হাত দুটোর দিকে খেয়াল করতেই মালিককে চিনতে বেশি সময় লাগলো না। ফলস্বরূপ মুচকি হাসি দিয়ে আবার মুখ গোমরা করে ফেলে। পদ্ম করুণ কণ্ঠে বলো, আমাকে একদম ভুলে গেছেন আপনি মিস্টার নির্ঘুম। একটা কল দিলেন না এবং আমারটাও রিসিভ করলেন না। জায়ান পদ্মর হাত ছাড়িয়ে নিয়ে অভিমান ভরা কণ্ঠে বলো, তাতে তো আপনার কিছু যায় আসে না, তাই না? আপনি তো এখনও আপনার প্রাক্তন স্বামীকে ভালোবাসেন, তার সাথে কথা বলেন। আচ্ছা, তাকে যদি এত ভালোবাসেন তাহলে ডিভোর্স দেওয়ার কি প্রয়োজন ছিল বলতে পারেন? জায়ানের কথা মাথা ঘুরিয়ে আসে পদ্মর। কিসব আবল তাবল বকছে জায়ান। তাই আজ চুপ করে থাকলো না পদ্ম। দারাজ গলায় বলো, যেখানে আপনি ছাড়া অন্য কোনো পুরুষকে বিয়েই করিনি সেখানে ভালোবাসা কোথায় থেকে আসবে? আস্তাগফিরুল্লাহ, আপনি আমার এক এবং একমাত্র স্বামী। আপনাকে এরকম বাজে কথা কে বলেছে বলুন তো? যে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, আমার ডিভোর্সও হয়েছে, আমি নিজেই জানি। কিভাবে জানলেন শুনি? আমি আপনার মামার বাসায় গিয়েছিলাম। সেখানে এক ভদ্রমহিলা বলেছিলেন যে বাড়িওয়ালার ভাগ্নির বিয়ে বলে সবাই গ্রামের বাড়ি গিয়েছে। আচ্ছা, তো বাড়িওয়ালা ভাগ্নি কি আমি একা? আমার আপু কি বাড়িওয়ালার ভাগ্নি নয়? জায়ান বড় বড় চোখে তাকায় পদ্মর দিকে। আসলেই তো সে তো এটা ভেবে দেখেনি কখনো। খাটে বসে বলো, আমাদের বিয়েটা কিভাবে হলো বলেন তো? কিছুটা দূরত্ব নিয়ে পদ্ম খাটে গিয়ে বসে। তারপর নিজের আঙুলগুলো খুঁড়তে খুঁড়তে বলে, একটা সরকারি কলেজে ডিগ্রিতে ভর্তি হই আমি। মনোযোগ দিয়ে পড়াশোনা করি। এর মধ্যেও কিছু কিছু বিয়ের ঘর আসতে থাকে। বিয়ে যেন পাকাপাকি না হয় সেই টেকনিক অবলম্বন করি। একদিন কি হয়েছে জানেন? পাত্র নিজেই আসবে দেখতে, পছন্দ হলেই বিয়ে। তো আমি করলাম কি, সকালবেলা থেকে ডিপে রাখা পানি যেগুলো কিছুটা বরফ জমেছে, ওই পানিগুলো ইচ্ছামতো খেয়েছি। জানেন তো আমার ঠান্ডার প্রকোপ রয়েছে, তো সেটাকে কাজে লাগাই আমি। ঠান্ডা পানি খেতে খেতে একসময় নাকের পানি চোখের পানি পড়ে করুণ অবস্থা। তো যথাসময়ে পাত্রপক্ষ দেখতে আসলো। ঠান্ডা সাধারণত মানুষের হয়, এটা কোনো ব্যাপার না, কিন্তু সাধারণ ব্যাপকটাকে অসাধারণ বানিয়ে দিলাম আমি। জায়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিভাবে? বলছি শুনুন। পাত্রের মনি বলল, আহারে, আজকেই ঠান্ডা লাগতে হলো। টেসলার ওষুধটা খেয়ে নিও, ঠিক হয়ে যাবে। আমি বললাম, হবে না আন্টি, ইনফ্যাক্ট কখনোই ঠিক হবে না। ভদ্রমহিলা সাথে আসা সবাই অবাক হয়ে তাকায় আমার দিকে। তখন আমি বললাম, এ ঠান্ডার সমস্যা আমার জন্মগত, তাই কখনোই ভালো হবে না। এটা বলে আর চোখে তাকালাম পাত্রের দিকে। মশাই ভুরু কুচকে তাকিয়ে আছে আমার দিকে। তখন আমার খুব হাসি পায়। খুব কষ্টে হাসি সংবরণ করি। সবার সামনে লম্বা করে নাক টেনে নিজের ওড়না দিয়ে মুছে নিলাম। এতে করে সবার মুখশ্রীগুলো দেখার মতো হয়। তখন, আচ্ছা, আপনার বাসার কেউ ছিল না সেখানে? তখন আপনাকে কিছু বলেনি? ছিল আপু। আপু আমাকে কিছু বলবেন আমি খুব ভালো করে জানতাম। তারপর কি হলো? কি আর হবে, আমার ঘরের চৌকাঠে পা রাখিনি দ্বিতীয়বার। এরকম করে বিয়ের ঘর ভেঙেছি, তবে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কম কথা শুনতে হয়নি। আম্মুকে শুধু তারা কথা শুনিয়ে বলতো, মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিচ্ছ না কেন, হচ্ছে না কেন, এ নিয়ে আম্মু খুব দুশ্চিন্তা করতো। আর হ্যাঁ, এর মধ্যে আমি আপনার আম্মুর সাথে যোগাযোগ করি। তখন 2 বছর হয়ে গেছে আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। আম্মু থেকে জানতে পারি আপনি চাকরি ট্রাই করছেন। আল্লাহ তাআলার কাছে খুব করে চাইতাম আপনার যেন ভালো একটা চাকরি হয়, যাতে আব্বু আপনাকে পছন্দ করে। আমার আব্বু একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তাই আব্বু সবসময় চাইতো সরকারি চাকরি করে এমন ছেলের সাথে আমার বিয়ে দিতে। একদিন তাই হলো, আপনি সরকারি কলেজে চাকরি হলো এবং আপনার আম্মু বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন। সেদিন কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না আপনাকে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে 10 রাকাত নফল নামাজ আদায় করেছিলাম। তারপর অনিতা অর্পিতা আপু জানালো, আপনি আমার কথা কিছুই জানেন না, তারা আপনাকে সারপ্রাইজ দিতে চায়। তারপর কি হয়েছে আপনার তো জানা আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে কিভাবে আসলেন? অনিতার সাথে এসেছি, ও আমাকে এখানে পৌঁছে দিয়ে হোস্টেলে চলে গেছে। ও আচ্ছা। জায়ানের ফোনে কল আসে। জায়ান ফোন হাতে নিয়ে দেখে রফিক কল করেছে। জায়ান ফোন রিসিভ করে বারান্দায় চলে যায়, আর পদ্ম চা বানাতে যায় কিচেনে। তারপর চা নিয়ে রুমে আসলে জায়ান বলে,
আগামীকাল জেসিদের বাসায় যাব আমরা। আপনি সব কিছু গুছিয়ে রাখেন, কলেজ থেকে এসে বিকেলের দিকে যাব। হঠাৎ জেসিদের বাসায় কেন যাবে তারা, এ নিয়ে ভাবতে থাকে পদ্ম।